বিসমিল্লাহির রহমানির রহিম। রিকশা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বাহন এবং ঢাকা সহ বিভিন্ন শহরে রিকশা ব্যবহার করে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে থাকেন। 2019 সালের একটি জরিপে দেখা যায় যে ঢাকা শহরে প্রায় 11 লাখ প্যাডেল চালিত রিকশা আছে, যা শহরের মোট যানবাহনের প্রায় 28%। জীবিকার প্রয়োজনে শ্রমজীবী মানুষরা রিকশা চালালেও ইসলামের দৃষ্টিতে এই রিকশা ব্যবহার করা কি বৈধ? আজকে আমরা এই ভিডিওতে ঢাকা শহরে রিকশা চলাচল নিয়ে আলোচনা করব এবং ইসলামের দৃষ্টিতে রিকশা কতখানি গ্রহণযোগ্য সে বিষয়টি সংক্ষেপে বোঝার চেষ্টা করব। রিকশা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদেরকে রিকশার প্রকার সম্পর্কে জানতে হবে। ঢাকা সহ বিভিন্ন শহরে মোটামুটি দুই ধরনের রিকশা চলাচল করে থাকে। এদের মধ্যে এক ধরনের রিকশা আছে যেগুলোকে প্যাডেল চালিত বা শরীরের শক্তি ব্যবহার করে পা দিয়ে চালাতে হয়। যেহেতু শরীরের শক্তি ব্যবহার করে এই রিকশাগুলো চালানো হয়ে থাকে, তাই এগুলো কাঠ বা হালকা কোনো পদার্থ দিয়ে তৈরি করা হয়ে থাকে। আর দ্বিতীয় প্রকারের রিকশা হচ্ছে অটোরিকশা বা ইঞ্জিন চালিত রিকশা। সাধারণত প্যাডেল চালিত রিকশা এর সাথে ইলেকট্রিক মোটর এবং ব্যাটারি সংযুক্ত করে ইঞ্জিন রিকশা তৈরি করা হয়ে থাকে। কিছু ক্ষেত্রে এই রিকশাগুলো তৈরি করার জন্য লোহা বা ভারী পদার্থ ব্যবহার করা হয়। ইসলামের দৃষ্টিতে রিকশা কতখানি বৈধ সেই বিষয়টি বোঝার জন্য আমরা প্রথমে প্যাডেল চালিত রিকশা নিয়ে আলোচনা করব। প্যাডেল চালিত রিকশা এর একটি খারাপ দিক হচ্ছে এই রিকশা চালানোর জন্য চালককে অনেক কষ্ট করতে হয়। এটা অনেকটা অমানবিক এবং দৃষ্টিকটু যে একজন ব্যক্তি কষ্ট করে রিকশা চালাচ্ছে এবং আরেকজন ব্যক্তি পিছনে আরাম করে বসে আছে। বুখারী শরীফে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। কিন্তু প্যাডেল চালিত রিকশায় যে ব্যক্তি পিছনে যাত্রী হিসাবে বসে থাকেন, সে কিছুটা ভাড়া বাড়িয়ে দেওয়া ছাড়া আর কোনোভাবে রিকশা চালকের প্রতি দয়া প্রদর্শন করতে পারেন না বা তাকে সাহায্য করতে পারেন না। এই বিষয়টি একটি অমানবিক পরিস্থিতি তৈরি করে, যা ইসলামী মানবিক শিক্ষা এর বিপরীত। এই দিক দিয়ে পর্যালোচনা করলে ইঞ্জিন চালিত রিকশা এর একটি বিশেষ সুবিধা আছে। কারণ ইঞ্জিন চালিত রিকশায় চালককে অতিরিক্ত কোনো ধরনের শারীরিক শক্তি ব্যবহার করতে হয় না, বা শ্রমের ভারসাম্য বজায় রেখেই মানবিকভাবে একজন যাত্রী এই ধরনের সেবা গ্রহণ করতে পারেন। তবে রিকশা প্যাডেল চালিত হোক বা ইঞ্জিন চালিত হোক না কেন, উভয় ক্ষেত্রেই এই রিকশাগুলো কিন্তু যাত্রী এবং অন্যান্য যানবাহনের প্রতি এক ধরনের হুমকি তৈরি করে। কারণ রাস্তায় আমরা যে সকল যানবাহন দেখি সেগুলো মূলত একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ব্যবহার করে তৈরি করা হয়। অন্যদিকে রিকশাগুলো লোকালি কোনো ধরনের নিয়ম নীতি না মেনে তৈরি করা হয়ে থাকে। এর ফলে এগুলো ডিজাইন বা ব্যালেন্সিং বা ভারসাম্য অন্যান্য কারিগরি বিষয়গুলো সঠিকভাবে পালন করা হয় না বা পরীক্ষা করা সম্ভব হয় না। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে একটি ইঞ্জিন চালিত রিকশা গড়ে 40 থেকে 45 কিলোমিটার বেগে চলতে পারে, কিন্তু এই রিকশার সাথে যে ব্রেক দেওয়া হয় সেটি মূলত প্যাডেল চালিত রিকশার ব্রেক, এবং এই ব্রেক ব্যবহার করে ইঞ্জিন রিকশা কিন্তু বিপজ্জনক পরিস্থিতিতে ব্রেক করতে পারে না এবং দুর্ঘটনা তৈরি করে। এছাড়াও 3 চাকা হওয়ার কারণে এই রিকশাগুলো দ্রুত গতিতে টার্নিং নেওয়া বা মোড় ঘোরার সময় উল্টে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়া রিকশা চালকদের জন্য কোনো ধরনের প্রশিক্ষণ নেই বা কোনো ধরনের লাইসেন্সিং পদ্ধতি না থাকার কারণে এই রিকশাগুলো কিন্তু যে কোনো ব্যক্তি চালাতে পারেন। এর ফলে রাস্তার নিয়ম কানুন বা অন্যান্য অভিজ্ঞতা কম থাকার কারণে এই রিকশা চালকরা সহজেই দুর্ঘটনার শিকার হন। বুখারী শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অন্য ব্যক্তিরা নিরাপদে থাকে। সুতরাং বিপজ্জনক ডিভাইস এবং প্রশিক্ষণবিহীন চালকের কারণে রিকশাগুলো মানুষের জন্য হুমকি তৈরি করে, যা ইসলামের দৃষ্টিতে অগ্রহণযোগ্য। অন্যদিকে রিকশাগুলোকে পরিবেশ বান্ধব হিসাবে মনে করা হলেও রিকশা কিন্তু আসলে পরিবেশের জন্য ক্ষতি তৈরি করে। কারণ রিকশা একটি ধীর গতির বাহন এবং এর আকার বেশ বড়। এর ফলে এটি রাস্তায় অনেকখানি জায়গা দখল করে এবং এর পিছনে যে গাড়িগুলো আটকে থাকে সেগুলোকেও ধীরে ধীরে চলতে হয়, বা রিকশার কারণে তৈরি হওয়া ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয়। এর ফলে এসব গাড়ি থেকে নির্গত অতিরিক্ত ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতি তৈরি করে। মুসনাদে আহমেদে বর্ণিত একটি হাদিসে দেখা যায় যে রাসূল ইসলাম পরিবেশ দূষিত হয় বা অপচয় হয় এমন কোনো কাজ করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমেদের 707 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পানির অপচয় করো না, যদিও তোমরা প্রবাহমান নদীর পাড়ে ওযু করতে থাকো। এছাড়াও রিকশা এর আকার যতখানি বড় সে তুলনায় রিকশা কিন্তু অনেক কম সংখ্যক যাত্রী বহন করে। এর ফলে এটিকে একটি এফিশিয়েন্ট বাহন হিসেবে বিবেচনা করা যায় না। এর ফলে যারা রিকশা চালায় তারা দারিদ্রতার চক্রে আবর্তিত হয়। কারণ সাধারণত নিম্ন আয়ের ব্যক্তিরা অনেক কঠিন পরিশ্রম করে রিকশা চালিয়ে থাকেন এবং তাদের রিকশার জন্য দৈনিক যে হাজিরা হিসাবে ভাড়া দিতে হয় তা দেওয়ার পরে স্বাস্থ্যকর খাবার বা সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অর্থ তারা জমা করতে পারেন না। এজন্য যারা দীর্ঘদিন রিকশা চালান তারা বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা, যেমন ব্যাক পেইন বা জয়েন্টে ব্যথা এর মতো রোগে ভুগে থাকেন।
এর ফলে রিক্সা চালকরা এক ধরনের দারিদ্রতার চক্রে আবর্তিত হন এবং তাদের পক্ষে সেখান থেকে বের হওয়া সম্ভব হয় না। এই বিষয়টি একটা আধুনিক দাসত্বের মতো এবং ইসলামে কিন্তু দাসপ্রথাকে নিরুৎসাহিত করা হয়েছে। তবে রিক্সা সম্পর্কে আমরা যতই খারাপ কথা বলি না কেন, রিক্সা এর কিন্তু অনেক সুবিধা আছে। যেমন শহরের বাইরে যদি বড় রাস্তায় রিক্সা চালানো হয় বা এমন কোনো রাস্তায় রিক্সা চালানো হয়ে থাকে যেখানে রিক্সা ব্যতীত অন্য কোনো বাহন চলে না, তবে রিক্সায় কিন্তু খুব একটি পরিবেশ বান্ধব বাহন। কারণ রিক্সা থেকে কোনো ধরনের ধোঁয়া বা ক্ষতিকর পদার্থ বের হয় না। অন্যদিকে রিক্সা একটি ইকোনমিক বাহন, কারণ ডিজেল বা পেট্রোল চালিত বাহনের চেয়ে ইলেকট্রিক রিক্সাগুলো কিন্তু অনেক কম খরচে চলতে পারে। এছাড়াও ইলেকট্রিক রিক্সাগুলো চালানো সহজ এবং যাত্রীরা রিক্সাতে আরামে ভ্রমণ করতে পারে। তাই রিক্সার ভালো দিকগুলোকে ব্যবহার করতে হলে ঐতিহ্যবাহী এই বাহনকে টিকিয়ে রাখা প্রয়োজন। এজন্য পরিবর্তনের সাথে সাথে ঐতিহ্যবাহী রিক্সাগুলোর মধ্যেও কিছু পরিবর্তন আনতে হবে। এদের মধ্যে প্রথম পরিবর্তন হচ্ছে ডিজাইন ইস্যু। প্রথমত প্যাডেল চালিত রিক্সাগুলোকে পরিবর্তন করে সেখানে উন্নত ডিজাইনের ইলেকট্রিক রিক্সা আনতে হবে। ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মানি বা নেদারল্যান্ডে ৩ চাকার ইলেকট্রিক রিক্সা কিন্তু শহরের মধ্যে খুব জনপ্রিয় একটি বাহন। তবে তারা এজন্য রিক্সা এর মোটর, ব্যাটারি সিস্টেম, ফ্রেম বা ব্রেকিং এর মতো বিষয়গুলোর মধ্যে অনেক পরিবর্তন নিয়ে এসেছে। রিক্সা এর জন্য দ্বিতীয় যে পরিবর্তন সেটি হচ্ছে ড্রাইভারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তাদেরকে একটি লাইসেন্স প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা। এর ফলে একজন রিক্সা চালককে নির্দিষ্ট একটি প্রশিক্ষণ প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে হবে এবং সেই প্রশিক্ষণ প্রোগ্রাম থেকে পাশ করলেই তাকে লাইসেন্স প্রদান করা হবে। জার্মানিতে যে রিক্সাগুলো চলে সেগুলো চালানোর জন্য ড্রাইভারকে কিন্তু কঠিন শর্ত মেনে লাইসেন্স নিতে হয় এবং তাদেরকে রিক্সা চালানোর সময় বাধ্যতামূলকভাবে হেলমেট পরতে হয়। তৃতীয়ত, রিক্সাগুলো যেন কোনো ধরনের সমস্যা ছাড়াই শহরের মধ্যে চলতে পারে, সেজন্য এগুলোকে নির্দিষ্ট রুটের মধ্যে চলার পারমিশন দেওয়া যেতে পারে। যেন তারা শহরে কোনো ব্যস্ত রাস্তা দিয়ে না চলে বা শহরের ভিতর দিয়ে যেসব অলিগলি আছে বা নির্দিষ্ট কোনো রাস্তা দিয়ে তারা চলতে পারে সেরকম পারমিট দেওয়া যেতে পারে। এর ফলে রিক্সাগুলো অন্য কোনো যানবাহনের জন্য সমস্যা তৈরি করবে না এবং এই যে পরিকল্পনা নেওয়া হবে সেই পরিকল্পনাগুলো কিন্তু যাত্রীদের চাহিদা বা অন্যান্য যানবাহনের চলাচলের পথ বা রিক্সা চালকদের যে প্রয়োজন তার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে যদি চার্জিং পয়েন্ট স্থাপন করা যায় এবং রিক্সার জন্য চার্জিং এর ব্যবস্থা করা যায়, তবে রিক্সা চালকরা কোনো ধরনের চিন্তা ছাড়াই নিশ্চিন্তে রিক্সা চালাতে পারবেন। সর্বশেষে যে বিষয়টি আমলে নেওয়া প্রয়োজন সেটি হচ্ছে ব্যাটারি ডিসপোজাল সংক্রান্ত ইস্যু। কারণ রিক্সাগুলোতে অধিক পরিমাণে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে এবং যখন এই ব্যাটারিগুলো ব্যবহার করার পরে বাতিল হয়ে যায় তখন সেগুলো ফেলে দেওয়া হলে তা পরিবেশের জন্য ক্ষতি তৈরি করে। কারণ এই ব্যাটারিগুলোর ভিতরে থাকে সীসা এবং অন্যান্য কেমিক্যাল যা পরিবেশের জন্য এক ধরনের হুমকি। তাই এই বিপুল সংখ্যক ব্যাটারিগুলোকে নিরাপদে ডিসপোজ করার জন্য সঠিক ধরনের পরিকল্পনা গ্রহণ করার প্রয়োজন হবে। এই সকল পরিবর্তন কার্যকর করার মাধ্যমে আমরা পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং নিরাপদ একটি রিক্সা নেটওয়ার্ক চালু করতে সক্ষম হব, যা আমাদের যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, দারিদ্র জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তন এবং পরিবেশের জন্য উপকারী হিসাবে বিবেচিত হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক প্রদান করেন। আমিন।